ক্রিকেটের অবনতির জন্য ফারুককে দায়ী করলেন ক্রীড়া উপদেষ্টা। মিলেছে বিপিএলে অনিয়মেরও সংশ্লিষ্টতা। শেখ হাসিনার বিচার বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার হতে পারে কাল। প্রস্তুত ট্রাইব্যুনালের এজলাস। সংবিধানে ইচ্ছেমতো পরিবর্তন আনতে চায় সরকার। অভিযোগ সালাউদ্দিনের। ডিসেম্বরের পর ভোটের যুক্তি থাকলে তুলে ধরার আহ্বান। সংবাদ সন্ধ্যা শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি শাফাতুল ফরিদ। দেশের ক্রিকেটের অবনতি ও বিপিএলের অনিয়মে ফারুক আহমেদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি আরও বলেন, বিসিবির সভাপতি পরিবর্তনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে আইসিসি। বিসিবি পরিচালকরা ফারুক আহমেদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না। এটাও সভাপতি পদে পরিবর্তনের বড় কারণ। ফারুক আহমেদকে সরানোর পর বিসিবি সভাপতির দায়িত্ব নেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। সুষ্ঠুভাবে বিসিবি নির্বাচন সম্পন্ন করা এবং স্বল্প সময়ে দেশের ক্রিকেট ঢেলে সাজানো বুলবুলের চ্যালেঞ্জ। এ নিয়ে বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সাথে আছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। নাজিম, ফারুক আহমেদের বিরুদ্ধে অনিয়মের সুনির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা ক্রীড়া মন্ত্রণালয় নিতে পারে? ক্রীড়া মন্ত্রণালয় থেকে কিন্তু একটা সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতেই কিন্তু আপনার বিপিএলে যে অনিয়ম কিংবা অস্বচ্ছতা সেটা কিন্তু উঠে এসেছে। এবং ফারুক আহমেদকে অপসারণ করার নেপথ্যে কিন্তু বেশ কয়েকটি কারণ ছিল, তার মধ্যে এটি একটি অন্যতম। এবং পাশাপাশি যে বিসিবি পরিচালকরা যারা ছিলেন তারা কিন্তু তার সাথে কাজ করার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন না, সেটা কিন্তু এরই মধ্যে উল্লেখ করা হয়েছে। তো এই বিষয়গুলো আসলে কিন্তু আপনার একদিনের ব্যবধানেই কিন্তু ফারুক আহমেদকে অপসারণ করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কিন্তু তার যে মনোনয়ন ছিল সেই মনোনয়নপত্র কিন্তু তুলে নেওয়া হয়েছে। পরবর্তীতে তাকে কিন্তু বিসিবি থেকে অপসারণ করা হয়েছে। পরিচালক পদে না থাকার কারণে তিনি এই সভাপতিত্ব হারিয়েছেন। তো সেই জায়গা থেকে কিন্তু আপনার যে সত্যানুসন্ধান কমিটির যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটার অনেক কিছুই আপনার প্রতিবেদন উল্লেখ করা আছে। সেটা কিন্তু পরবর্তীতে তার বিরুদ্ধে শাস্তি কিংবা পরবর্তীতে তাকে কি পরিমাণে কতটুকু শাস্তি দেওয়া হতে পারে সেটাও কিন্তু এখনও পর্যন্ত বিচার বিশ্লেষণ করা হচ্ছে। কারণ আপনার আপাতত কিন্তু প্রথম যে প্রাথমিক বিচার সেটা কিন্তু এর মধ্যে হয়ে গেছে। তিনি কিন্তু সভাপতিত্ব হারিয়েছেন এবং পাশাপাশি সেখান থেকে বিসিবির সাথে তার এখন আপাতত কোনো ধরনের কোনো সংযোগ নেই। তবে সবচাইতে বড় বিষয় সেটা হচ্ছে কিন্তু তিনি একটা ইমেজ সংকটে ভুগে তাকে কিন্তু বিতাড়িত করা হয়ে গেছে। অনেকটা এভাবে বলা হয় যে আপনার এনএসসি কিংবা জাতীয় ক্রীড়া পরিষদ যেভাবে তাকে বিতাড়িত করেছে সেটা আসলে খুবই আক্ষেপের। তো সেই জায়গাটা থেকে আসলে আপনার যখন আজকে ক্রীড়া উপদেষ্টা যখন এটা বললেন বিসিবি আপনার বাংলাদেশ ক্রিকেটের অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে বিগত তিনি যতদিন পর্যন্ত ছিলেন, প্রায় 9 মাস পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। তো এই সময়টাতে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের তেমন কোনো উন্নতি হয়নি। এবং বিপিএলে যে আপনার বেশ কিছু ম্যাচ নিয়ে ম্যাচ গড়াপেটা কিংবা ক্রিকেটারদের পেমেন্ট ইস্যু কিংবা আনুষঙ্গিক আরও বেশ কিছু ইস্যু ছিল, সেই সব কিছুর দায়ভার কিন্তু তার কাঁধেই দেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে অভিভাবক হিসেবে কিন্তু তার উপর দায়িত্ব কিন্তু সেটাই তার উপরও দায় বর্তায়। তো সেই দায়ভারটা কিন্তু তার উপর দিয়ে তাকে অপসারণ করা হয়েছে এবং পরবর্তীতে তার বিপক্ষে কিংবা তার বিরুদ্ধে যে বিচার করা হবে সেটা কিন্তু পরবর্তীতে নির্ধারণ করা হবে। এরই মধ্যে প্রথম প্রাথমিক বিচার কিন্তু এর মধ্যে হয়ে গেছে। তো সেই বিষয়টা আসলে কি ক্রীড়া উপদেষ্টা আরও জানিয়েছিলেন, সেটা হচ্ছে যে সাবেক নাজিম, একটি বিষয় হচ্ছে যে ফারুক আহমেদকে এই যে অপসারণ করা হলো, তিনি তো আইসিসিতে অভিযোগ করার কথা বলছেন। আবার আমরা ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে দেখছি তিনি বলছেন যে আইসিসি নতুন যিনি সভাপতি হয়েছেন তার নিয়োগকে সাধুবাদ জানিয়েছে। এই পরিস্থিতিটা আসলে কোন দিকে যাচ্ছে? না, এটা নিয়ে কিন্তু বেশ কয়েকদিন আলোচনা হচ্ছে যে আপনার যখনই ফারুক আহমেদকে অপসারণ করা হয়েছে তিনি কিন্তু আইসিসির কাছে একটা অভিযোগ পাঠিয়েছিলেন যে তাকে জোরপূর্বক কিন্তু অপসারণ করা হয়েছে। তো পরবর্তীতে আইসিসির সাথে কিন্তু আপনার জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা ক্রীড়া উপদেষ্টারা সরাসরি যোগাযোগ করেছেন। তারা কিন্তু সেখান থেকে একটা ভালো ফিডব্যাক পেয়েছেন। ফিডব্যাক পাওয়ার পরে কিন্তু তিনি জানিয়েছেন যে আইসিসি সাধুবাদ জানিয়েছে এই সিদ্ধান্তকে। তো আরেকটা বিষয় জানি সেটা হচ্ছে যে আপনার যে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু সেখানে আইসিসির একজন সংশ্লিষ্ট কর্মকর্তা। তো সেখান থেকে কিন্তু আপনার
পজিটিভ কিংবা ইতিবাচক বার্তা পেয়ে কিন্তু তিনি সভাপতি হয়েছেন। তো সেই জায়গাটাতে আসলে বাংলাদেশ ক্রিকেটে যে একটা শঙ্কা ছিল যে আসলে নিষেধাজ্ঞা পড়বে কিনা, সেই শঙ্কাটা আপাতত মনে হচ্ছে না যে কোনো ধরনের শঙ্কা আছে, কারণ সব কিছুই কিন্তু আপনার স্বচ্ছতা কিংবা একটা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু হয়ে এসেছে। তো এখন ক্রীড়া উপদেষ্টা কিংবা জাতীয় ক্রীড়া পরিষদ কিন্তু আইসিসির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে এবং তারা কিন্তু পজিটিভ বার্তা পাওয়ার পরে কিন্তু এ ধরনের কথা বলেছে। কারণ আপনার সদ্য সাবেক ফারুক আহমেদ যে অভিযোগ তুলেছিলেন, সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু এমন কথা আসছে যে তাকে আসলে সরিয়ে দেওয়াটা আসলে খুবই ভালো হয়েছে এবং আইসিসি থেকে এরকম একটা পজিটিভ ফিডব্যাক কিন্তু ক্রীড়া উপদেষ্টা পেয়েছে এবং তিনি জানিয়েছেন আজকে। বার্তাকক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ নাজিম। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া বিটিভির মাধ্যমে কাল সরাসরি সম্প্রচার করা হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন। এজন্য প্রস্তুত করা হয়েছে ট্রাইব্যুনালের এজলাস কক্ষ। সম্প্রচারের আগে অনুমতি নিতে হবে ট্রাইব্যুনালের। কাল শেখ হাসিনার বিরুদ্ধে দাখিল করা হবে আনুষ্ঠানিক অভিযোগপত্র। প্রথমে বিটিভির মাধ্যমে এই প্রক্রিয়া সম্প্রচার করা হবে, তবে আদালতের অনুমতি পেলে সামাজিক মাধ্যমেও শেখ হাসিনার বিচার সম্প্রচারে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্প্রতি ট্রাইব্যুনালের এজলাস কক্ষে ক্যামেরাসহ সকল যন্ত্রপাতি যুক্ত করা হয়েছে। এর আগে জুলাই আগস্ট আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিচারে স্বচ্ছতা নিশ্চিতে সরাসরি সম্প্রচারের বিধান যুক্ত করে আইন সংশোধন করা হয়। ভারত, পাকিস্তান সহ বিশ্বের 21টি দেশে উচ্চ আদালতের বিচার সরাসরি সম্প্রচারের সুবিধা রয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম হয়েছেন 700-রও বেশি মানুষ। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, গুমের তদন্ত ও বিচারের জন্য গুম কমিশন গঠনের 8 মাস পরেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে আলোচনায় এসব কথা বলেন তারা। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, গুম খুনের বিচার নিশ্চিতে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হবে রোববার। আমার অনেক স্বপ্ন, বাবার হাত ধরে স্কুলে যাব। একে একে সবাই আসে, কিন্তু আমার বাবা আসে না। এভাবেই অশ্রুসিক্ত চোখে বাবার জন্য আকুতি জানাচ্ছিলেন সাভা। এক যুগ আগে 2013 সালে গুম হন তার বাবা মোহাম্মদ সোহেল। গুমের শিকার এমন অনেক পরিবারই জানে না আদৌ তারা বেঁচে আছেন নাকি হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে মানবাধিকার সংগঠন অধিকার। এতে অংশ নিয়ে গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা তুলে ধরেন তদন্ত ও বিচার নিয়ে তাদের সংশয়ের কথা। গুম তদন্ত কমিশন নিয়েও আস্থার সংকটে তারা। দেখেন, গুম কমিশনে 1500-1900 দরখাস্ত জমা করেছে, তাহলে আমাকে কয়েকশো বছর বেঁচে থাকতে হবে আমার হাজবেন্ডের বিচারের জন্য। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আশা প্রকাশ করেন, দ্রুতই গুম খুনের নিউক্লিয়াস শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হবে। যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। এ সময় ট্রাইব্যুনালের আইনজীবী ব্যারিস্টার বিন কাশেম আরমান বলেন, সরকারকে গুমের শিকার ব্যক্তিদের পাশে দাঁড়াতে হবে। যাদের এখন পরিবার ফিরে আসেনি তাদের জন্য কিছু করুন, যারা এখন সার্ভাইভার আছে কিন্তু তারা এখন জীবনযাপন করতে পারছেন না, তার মধ্যে ভয় কাজ করছে, সমাজে তাদের প্রতি বৈষম্য কাজ করছে, তাদের পুনর্বাসনের জন্য কিছু করা দরকার। গুমের সুষ্ঠু তদন্তে গত সেপ্টেম্বরে 5 সদস্যের গুম কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এরপর কয়েক দফায় মেয়াদ বাড়ানো ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি নেই তাদের কার্যক্রমে। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবিধানে নিজেদের ইচ্ছে মতো পরিবর্তন আনতে চায় অন্তর্বর্তী সরকার। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এই মন্তব্য করেছেন। ডিসেম্বরের পর নির্বাচনের পক্ষে সরকারের একটি যুক্তি থাকলেও তা জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে কৃষক দল। কৃষি বিপ্লবে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন নেতারা। সভায় সালাউদ্দিন আহমেদ জানান, রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শুরু করবে ঐকমত্য কমিশন। সেই বৈঠকে বিএনপির সঙ্গে সংস্কার নিয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই,
কিন্তু কাজের কোনো খবর নেই। আবার দেখেছেন 2 তারিখে যে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। কেন উদ্বোধন কয়বার করতে হয়? এ সময় নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, সংস্কারের নামে নির্বাচন পেছানোর চেষ্টা করা হচ্ছে, জনসম্মতি ছাড়াই সংবিধান পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। শুনে রাখুন, মাননীয় সংস্কার কমিশনের নেতৃবৃন্দ ইনক্লুডিং মাননীয় প্রধান উপদেষ্টা, সংস্কার কমিশনে আপনারা নিজেদের মতো করে যে সমস্ত সংস্কার সংবিধানে চান, সেই সংস্কারগুলো জাতিকে মেনে নিতে হবে, এই ইগু কেন আপনারা লালন করেন? এদিকে শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মানুষ চেনায় ভুল হয়েছে। ছাত্র জনতার বিজয়ের সুফল কেউ একা ভোগ করতে চাইলে ইতিহাস ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করিডোর দিয়ে সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায় কিনা মানুষের মনে এমন প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সিরডাপ মিলনায়তনে আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত যাওয়া তাদের নাগরিক অধিকার। কেন করিডোর দিয়ে রোহিঙ্গা ফেরত পাঠাতে হবে এমন প্রশ্ন করেন তিনি। বলেন, করিডোর দিলে দেশ আফগানিস্তান ও পাকিস্তানে পরিণত হবে। বর্তমান সরকার নির্বাচনের রোডম্যাপ বাদ দিয়ে বাকি সব এখতিয়ার বহির্ভূত কাজ করছে বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকার জন্য সবকিছুর সাথে কম্প্রোমাইজ করে সে অব্যাহতভাবে অন্যান্য রাষ্ট্রের ইন্টারেস্ট সার্ভ করত, তাহলে আপনি কি সেদিকে কোনো দিকে যাচ্ছে নাকি? এই প্রশ্নটা তো উঠতেই পারে, কারণ কোনো যুক্তিতে আমরা এখানে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো করিডোর, কোনো চ্যানেল যাওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড ইট। রাজধানীর মিরপুরের দারুস সালামে 2 তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে এই ঘটনা ঘটে। দারুস সালাম থানার ওসি রকিবুল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, নিহতের বয়স আনুমানিক 20 থেকে 25 বছর। তাদের একজনের নাম তানভীর, অপরজনের নাম এখনো জানা যায়নি। পুলিশ জানায়, দুপুর 12টার দিকে বেরি বাঁধের আহমেদনগর হাড্ডিপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, নিহতেরা এলাকায় মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সাথে জড়িত ছিলেন। ওনার নাম শনাক্ত করা হয়েছে, ওনার নাম হচ্ছে তানভীর, তিনি বিবাহিত, তিনি তার স্বজনরা এইমাত্র এসেছে। আমরা একটা তথ্য পেয়েছি দুপুর 12টার দিকে যে আহমদনগর হাড্ডিপট্টিতে 2 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে গেছি, লাশটা রিকভার করছি, একজনের আইডেন্টিটি পাওয়া গেছে, তার নাম তানভীর, আরেকজনটা পাওয়া যায়নি। কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এইটা আমরা যাচাই বাছাই করে দেখছি। তরুণদের লোভ, ক্ষমতার মোহ, আর্থিক অনিয়ম থেকে মুক্ত থেকে পরিবেশ রক্ষার আন্দোলন জোরদার করতে হবে। ষড়যন্ত্রের দ্বিধা বিভক্তি থেকেও মুক্ত থাকার আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীতে এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। তরুণ পরিবেশ কর্মীরা বলেন, পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি ছাড়া রাজনৈতিক দলের ইশতেহার তরুণ সমাজ গ্রহণ করবে না। অর্ধলক্ষ দখলদারের গ্রাসে বাড়িয়ে তুলেছে নদ নদীর বিপন্নতা। 1,60,000-এরও বেশি দখলদার কবজা করে রেখেছে 2,57,000 একরেরও বেশি বনভূমি, যা চ্যালেঞ্জে ফেলেছে পরিবেশ রক্ষার প্রয়াসকে। অভিযোগ আছে, প্রায় সবাই রাজনৈতিক প্রভাব খাটিয়ে বজায় রেখেছেন দখলদারিত্ব। নেতাকর্মীদের এই প্রবণতা ঠেকাতে তৎপর নয় রাজনৈতিক দলগুলো। শনিবার পরিবেশ অধিদপ্তরের আলোচনা সভায় পরিবেশ সংকট কাটাতে গুরুত্ব দেন রাজনৈতিক সমাধানের ওপর। লেমিনেটেড পোস্টার দিয়ে গাছের উপরে প্যারাক দিয়ে গাছকে মেরে আমি মানুষের কাছে ভোট চাইবো না, এই কমিটমেন্ট যদি থাকে আমাদের পরিবেশ ভালো থাকবে। ট্রাস্ট ফান্ডের এবং রেজিলিয়েন্স ফান্ড এবং অন্যান্য যে ফান্ড আছে সেটাও একটা স্বচ্ছ, অ্যাকাউন্টেবল, জবাবদিহিতা সম্পন্ন প্রসেসে পরিচালিত হওয়া উচিত। আগামী নির্বাচনে দলীয় ইশতেহারে পরিবেশ রক্ষার গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন রাজনৈতিক দলের নেতারা। আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হবে প্রাণ, প্রকৃতি এবং পরিবেশ। ইট ভাঙা হচ্ছে, বালু রেখে দেওয়া হয়েছে, বাতাস যখন আসে বালুগুলো
উড়ে উড়ে আমাদের গায়ে পড়ে। তো এই সমস্যাগুলো সমাধান করা ইনশাআল্লাহ আমরা সেটি করব। আর যদি কোনো কারণে না যাইতে পারি তাহলে যেই যাক আগামী নির্বাচনের পর সরকার পরিচালনায় তার মাথা খারাপ করে দেব যতক্ষণ পর্যন্ত আপনাদের এই কথাগুলো তারা না মানে। আলোচনায় পরিবেশ উপদেষ্টা পরিবেশ আন্দোলন সফল করতে তরুণদের ভূমিকায় গুরুত্ব দেন। এজন্য তাদের লোভ, ক্ষমতা, মোহ থেকে মুক্ত থাকার আহ্বান জানান তিনি। ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়েন না, দেশের জন্য আপনাদের জেনারেশনটা মানসিক প্রস্তুতি নিয়ে নেন যে দেশের জন্য আমরা আত্মত্যাগ করব। অনুষ্ঠানে উদ্বোধন হয় জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় পরিবেশ আন্দোলনকারীদের নতুন জোট ইয়ুথ ক্লাইমেট কোয়ালিশন। আসুন আমরা এই সংলাপকে সার্থক করি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈরী আবহাওয়ার কারণে ঢাকায় নামতে না পেরে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে 4টি ফ্লাইট। বিকেলে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিকেলে একটি আন্তর্জাতিক ও 3টি অভ্যন্তরীণ ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। তবে ঢাকার আবহাওয়া বিমান অবতরণের অনুকূলে না থাকায় ফ্লাইটগুলো চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্যে একটি ফ্লাইট এয়ার অ্যারাবিয়ার, একটি এয়ার অ্যাস্ট্রার এবং 2টি ইউএস বাংলার ফ্লাইট। এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটটি শারজা থেকে ঢাকায় আসার কথা ছিল। বাকি ফ্লাইটগুলো কক্সবাজার, রাজশাহী ও সৈয়দপুর থেকে ঢাকায় যাচ্ছিল। নজিরবিহীন অব্যবস্থাপনা ঢাকা উত্তর সিটির পশুর হাটগুলোতে। ইজারা চূড়ান্ত হওয়ার আগেই অনেক হাটে উঠে গেছে কোরবানির পশু। বিক্রি শুরু হলেও নেই নিরাপত্তা। পানীয় আলোর ব্যবস্থা না থাকায় দুর্ভোগে বিক্রেতারা। যারা হাট বসিয়েছেন খোঁজ নেই তাদেরও। এ নিয়ে কোনো জবাব নেই উত্তর সিটি কর্পোরেশনের। রাজধানীর উত্তরার দেয়াবাড়ি হাটে প্যান্ডেল টানানো হয়েছে 7 দিন আগে। কোরবানির পশু আসতে শুরু করেছে বৃহস্পতিবার থেকে। শনিবার দেখা গেল চলছে বেচাকেনা, অথচ এদিন সকালেও হাটটির ইজারা চূড়ান্ত হয়নি। আমরা এই লাল গরুটা কিনেছি 3 নাম্বার, এটা কিনেছি 82,000 টাকা দিয়ে। আগে কিনলাম হচ্ছে একটু আগে, আমরা নিয়ে যাব 2 দিন পরে, নিয়ে তারপর আমরা বাসায় পালবো। গরু অনেক আছে, একটা বেশি খরচপাতি তো দরকার। এই যে হাটে বিদ্যুৎ নাই, লাইট নাই, আর নাই, খাইতে হবে আর করতে হবে। এই দেখছি পুরো ক্লিয়ার করা আছে, পুরো বান্ধ। ওই হাতে আমরা দেখছি এখন কোনো কিছু নাই, খালি খুঁটি পুঁতা, এখন লোকজন নাই, বাথরুম নাই, পানি নাই, এই লোকজনের গরু কারেন্টের ইয়ে নাই, আমাদের মোবাইলটা বন্ধ হয়ে যাচ্ছে। কে বা কারা এই হাট বসিয়েছে জানে না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। হাটে নেই পানি ও আলোর ব্যবস্থা, নেই নিরাপত্তার পালাই। এমন অবস্থায় নাজেহাল পশু বিক্রেতারা। খাওয়ার পানি নাই, গরু খাওয়ার পানি নাই, নিরাপত্তা কম, খুব সমস্যার ভিতরে আছি আমরা। ভাইয়েরা তো কেউ নাই, সব পালাইছে, কোনো দেখা সাক্ষাৎ নাই। প্রথম দিন এসে দেখা করছে, করে কোথায় গেছে আর খুঁজে পাইতেছে। রাতে অন্ধকারে থাকতে হয়, আলো নাই। হ্যাঁ, আমরা আলোর কথা বলতে গেলে বলে যে এখন আমাদের হুকুম আসেনি আলো দেওয়ার মতন, এই জন্য আমরা আলো লাইট দিচ্ছি না। আড়াই কল, এবার একটা কলও নেই। কিভাবে আমাদের যে কষ্ট, আমরা 4 দিন আসিছি, এই কষ্ট করে যাচ্ছি আমরা। উত্তর সিটির আরেক হাট ইস্টার্ন হাউজিং। ইজারা নিশ্চিত হওয়ার আগেই প্রস্তুতি শুরু করে একটি মহল। হাট কর্তৃপক্ষের খোঁজ না থাকলে উঠেছে কোরবানির পশু। এ নিয়ে কথা বলছেন না সিটি কর্পোরেশনের সম্পত্তি বিভাগের কর্মকর্তারা। যোগাযোগ করেও প্রশাসকের জবাব পাওয়া যায়নি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার আসন্ন বাজেট নিয়ে বিশেষ প্রতিবেদন। দু 2025-26 অর্থবছরের বাজেটে আমদানি পর্যায়ে প্রায় 150 পণ্যে 1 থেকে 2% হারে অগ্রিম আয়কর বসানোর পরিকল্পনা সরকারের। খাদ্যপণ্যের পাশাপাশি পোশাক শিল্পের কাঁচামাল, চিকিৎসা সরঞ্জাম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্যে এই কর বসানো হবে। কর বৃদ্ধির প্রস্তাবের সমালোচনা করে বিশ্লেষকরা বলছেন, এতে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়ার শঙ্কা রয়েছে। উৎসে কর বিধিমালা 2024 অনুযায়ী এইচএস কোডযুক্ত 189টি আমদানি পণ্যে কোনো উৎসে কর নেই। এছাড়া ভুটান থেকে আমদানি হওয়া 33টি পণ্যেও নেই কোনো উৎসে কর। আগামী 2025-26 অর্থবছরে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, তুলাসহ পোশাক শিল্পের কাঁচামাল, চিকিৎসা সরঞ্জাম, তথ্য প্রযুক্তি খাতের পণ্য, শিল্প খাতে ব্যবহৃত রাসায়নিক সহ বিভিন্ন খাতে বসবে অগ্রিম আয়কর। এসব আমদানি পণ্যে অগ্রিম আয়কর নিলে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি ভোক্তার ব্যয় বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সরকারকে তারা 1% থেকে 2% দিবে, কিন্তু মানুষের বেলায়, মানুষ যখন ক্রয় করছে, মানুষের বেলায় যখন এটা প্রয়োগ করবে, তখন দেখা যাবে মানে
এটা অনেক গুণ বেশি তারা সেখানে চার্জ করবে। তো তাদের হাতে কেন আপনি অস্ত্র ছেড়ে দিলেন? যে সমস্ত নিত্যপণ্যের ক্ষেত্রে সেটা অবশ্যই একটা নেতিবাচক প্রভাব পড়বে। রাজস্ব আয় বাড়ানো এবং ভ্যাট আদায়ে চলমান অনিয়ম ও ফাঁকি পুষিয়ে নিতে এই উদ্যোগ নিচ্ছে এনবিআর। ব্যবসায়ীরা বলছেন, অগ্রিম আয়করের ক্ষেত্রে তা পরে সমন্বয়ের নিয়ম থাকলেও বাস্তবে তা প্রায় অসম্ভব। নেগেটিভ ইম্প্যাক্ট তো হবেই, কারণ এআইটি বসাইলে ইউজার এন্ডে আইসা একটা জিনিসের প্রাইস তো বেড়ে যায়। এরাও যেটা বলতেছে যে হ্যাঁ আমরা সব এআইটি এগুলি অ্যাডজাস্ট হয় পরে, আসলে কিন্তু সব অ্যাডজাস্ট হয় না। ব্যবসায়ীদেরও ধরেন আমাদের গাফিলতির কারণে অনেক সময় আমরা অ্যাডজাস্ট করি না। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর শর্তের অংশ হিসেবে শূন্যকর সুবিধা থেকে সরে আসতে জাতীয় রাজস্ব বোর্ডের এমন উদ্যোগ বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।